গত পর্বে আমরা জেনেছি কিভাবে বাবুল চৌধুরী একটি কিশোরকে সঙ্গে নিয়ে একাই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই পর্বে আমরা জানব যুদ্ধের শেষ লগ্নে এসেও কিভাবে নৃশংসতা চালিয়ে যাচ্ছে পাকিস্তানি বাহিনী। টাঙ্গাইল শহর এখন সম্পূর্ণ শত্রুমুক্ত। সার্কিট হাউসের দখল নিয়েছে মেজর জেনারেল নাগরা। আদালত ভবনের ঘরগুলোয় রাখা হয়েছে বন্দীদের। প্রতি ঘন্টায় আরও বন্দীদের নিয়ে আসা হচ্ছে এখানে। পলাতক পাকিস্তানি বাহিনীর একটা দল লড়াই চালিয়ে যাচ্ছে তুরাগ নদীর পাড়ে। সেখানে তাদের মোকাবিলা করছে যৌথ মিত্রবাহিনীর ব্রিগেডিয়ার ক্লের। জামালপুর ও ময়মনসিংহে পাকিস্তানি দুর্গের পতন হয়েছে, কিন্তু সেখান থেকে পাক সৈন্যরা যাতে পিছু হটে ঢাকায় গিয়ে রাজধানী রক্ষায় অংশ নিতে না পারে সেই দায়িত্ব নিয়েছে মেজর জেনারেল নাগরা। টাঙ্গাইল না পেরিয়ে ওদের ঢাকা যাবার কোনো উপায় নেই। নাগরা শুধু একটা ব্যাপারে অস্বস্তি বোধ করছেন, তাকে এখানে একটা সভায় বক্তৃতা করতে হবে। তিনি একজন পেশাদার সৈনিক, বক্তৃতা করার অভ্যেস নেই তাঁর। তাছাড়া তিনি একটা ব্যাপারে চিন্তিত, ঢাকা অবরোধ প্রথম মুক্ত করবে কে। তার ডিভিশন 101 কমিউনিকেশন জোনের ওপর দায়িত্ব দেওয়া ছিল ঢাকার উত্তরে টঙ্গী পর্যন্ত পৌঁছে অবস্থান নেওয়া। সেই জন্যই ট্যাঙ্ক ও ভারী ধরনের অস্ত্রশস্ত্র তার বাহিনীতে বেশি নেই। মূল পরিকল্পনায় ছিল যে আখাউড়ার দিক থেকে এগিয়ে আসা মিত্রবাহিনী ঢাকার ওপর আঘাত হানবে। যশোর, খুলনা, বগুড়া, রংপুর দিক থেকেও ভারতীয় পদাতিক বাহিনী গোলন্দাজ ও ট্যাঙ্ক স্কোয়াড নিয়ে এগিয়ে আসছে। কিন্তু মেজর জেনারেল নাগরাই সবচেয়ে আগে এসে পৌঁছেছেন ঢাকার খুব কাছে। ছত্রী বাহিনী নামিয়ে টাঙ্গাইল যে এত দ্রুত দখল করা যাবে আগে কেউ ভাবেনি। কাদেরের নেতৃত্বে মুক্তিবাহিনী এখানকার অনেকগুলো ব্রিজ ভেঙে অনেকখানি পাকা সড়ক আগেই মুক্ত করে সুবিধে করে রেখেছিল। এখন মুক্তিবাহিনীর ছেলেরাও ঢাকা আক্রমণ করার জন্য ছটফট করছে। এদিককার মুক্তিবাহিনীর কমান্ডার কাদের সিদ্দিকীর পীড়াপিড়িতে নাগরাকে সংবর্ধনা সভায় যেতেই হলো। বিন্দুবাসিনী স্কুলের মাঠে কয়েক লক্ষ মানুষ এসে জড়ো হয়েছে। উল্লাসের চিৎকার আর জয়ধ্বনিতে কান পাতা দায়। বহু নারী পুরুষ ছুটে এসে নাগরাকে মালা পরাতে লাগলো। মালার বোঝায় তার নুয়ে পড়ার উপক্রম। শেষ পর্যন্ত মুক্তিবাহিনীর ছেলেরা অন্যদের আটকে কোনো ক্রমে মঞ্চে তুলল ভারতীয় সেনাপতিকে। সেই বিশাল জনসমুদ্রের দিকে বেশ কয়েক মিনিট নিঃশব্দে তাকিয়ে রইলেন নাগরা। যুদ্ধ এখনও শেষ হয়নি। একটু কান পাতলে দূরে কামান গোলাগুলির শব্দ শোনা যায়। মাঝে মাঝে ভারতীয় বোমারু বিমান উড়ে যাচ্ছে রাজধানী ঢাকার দিকে। এরপর ঢাকার রক্তক্ষয়ী শেষ সংগ্রাম কতদিন চলবে, কত মানুষ মরবে তার ঠিক নেই। কিন্তু টাঙ্গাইলের মানুষ এরই মধ্যে স্বাধীনতার স্বাদ পেয়ে গেছে। প্রথমে মুক্তিবাহিনীর পক্ষ থেকে ভারতীয় সেনাপতিকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হলো। কয়েক ডজন মুক্তিযোদ্ধা আকাশের দিকে বন্দুকের নল উঁচিয়ে ট্রিগার টিপে গান স্যালুট দিল তাঁকে। তারপর নাগরা যাতে সবাই বুঝতে পারে এমন সহজ হিন্দিতে ধীরে ধীরে বললেন, আমরা যে এত দূর পর্যন্ত বিজয়ী হয়ে এসেছি তার জন্য মুক্তিবাহিনীর ছেলেদের কৃতিত্ব অনেকখানি। মুক্তিবাহিনীর এই বীরত্বের ইতিহাস আগামী দিনের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আপনাদের টাঙ্গাইলের এই ছেলেটি, এই কাদের সিদ্দিকী, এর মতন সাহসী সংগঠক আমি খুব কমই দেখেছি। এ সত্যিই টাইগার। একে আমার সালাম জানাচ্ছি। আপনারা অনেক দুঃখ কষ্ট সহ্য করেছেন। ধৈর্য ধরে আরও কয়েকটা দিন অপেক্ষা করুন। বাংলাদেশের 80% এখন আমাদের দখলে। আর কয়েক ঘন্টার মধ্যেই ঢাকায় চরম আঘাত হানব। আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, আমাদের সাহায্য করুন। জয় বাংলা, জয় হিন্দ, জয় যৌথ বাহিনী, ইন্দিরা মুজিব জিন্দাবাদ। সভা অনেকক্ষণ চলবে, কিন্তু মেজর জেনারেল নাগরা বেশিক্ষণ থাকতে পারবেন না। তাকে হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করতে হবে। মঞ্চ বাঁধা হয়েছে বিন্দুবাসিনী স্কুলের ছাদে। সেখান থেকে মই বেয়ে তিনি নেমে এলেন। আবার একদল লোক ছুটে এলো তাকে মালা দেবার জন্য। তিনি গাড়িতে উঠে পড়লেন ভিড় ঠেলে। সভায় গোলমাল থামাবার জন্য মুক্তিযোদ্ধারা আবার আকাশে গুলি ছুড়ল। টাঙ্গাইল শহর এবং কাছাকাছি গ্রামগুলি এখন মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে। ছত্রভঙ্গ পাকিস্তানি সৈন্যদের তারা বন্দি করে আনছে। সেই সঙ্গে খুঁজে খুঁজে ধরছে কুখ্যাত দালাল ও শান্তি কমিটির নেতাদের। মুছা তালুকদারের ছেলে খোকা পালাতে গিয়ে যোগনিচরে মুক্তিবাহিনীর হাতে ধরা পড়েছে। এই খোকার আরেকটি ডাকনাম হয়ে গিয়েছিল জল্লাদ। তার নির্দেশে হাজার হাজার নিরীহ মানুষকে মারা হয়েছে। সে রাজাকারদের সংগঠক। আরেকজন নৃশংস রক্তলোলুপ অধ্যাপক খালেককে ধরা যায়নি, কিন্তু খোকাকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে মঞ্চের নিচে। কয়েক মিনিটের মধ্যে খোকার বিচার সাঙ্গ হলো।
তারপর মঞ্চে তুলে সর্বসমক্ষে 3 মুক্তিযোদ্ধা তার পেটে ঢুকিয়ে দিল বেয়নেট। যাদের মা, বোন, ভাই এই খোকার নির্দেশে আদেশে নিহত হয়েছে, তারা এমনভাবে চিৎকার করতে লাগলো যেন এই শাস্তিতে তারা সন্তুষ্ট নয়। তারা খোকার শরীরটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলতে চায়। সার্কিট হাউসে এসে মেজর জেনারেল নাগরা কয়েক ঘন্টার মধ্যে হাইকমান্ডারের কাছ থেকে নতুন নির্দেশ পেয়ে গেলেন। 101 কমিউনিকেশন জোন ঢাকা নগরীর 15 মাইলের মধ্যে পৌঁছে ঘাঁটি গেড়ে বসলেই তাদের দায়িত্ব সফলভাবে পূর্ণ হয়েছে ধরা হবে। তবে অবস্থা বুঝে এই বাহিনী যদি আরও এগিয়ে যেতে চায় তাতে আপত্তি নেই। সেক্ষেত্রে যুদ্ধে উপস্থিত সেনাপতি সিদ্ধান্ত নেবেন। মেজর জেনারেল নাগরার বুকটা একবার কেঁপে উঠল। তিনি পুরো জেনারেল নন, মেজর জেনারেল। তিনি ছিলেন ফ্রন্ট লাইনের অনেক পেছনে। তাহলে কি ঢাকা দখলের মতন একটা ঐতিহাসিক কৃতিত্ব তার ভাগ্যেই ঝুলছে? তিনি তার বাহিনীর সবকটি পজিশনে নির্দেশ পাঠাতে ব্যস্ত হয়ে উঠলেন। এদিকে ভারতীয় সর্বাধিনায়ক মানেকশার গম্ভীর গলা ভারতীয় বেতারে কয়েকদিন ধরেই বারবার শোনা যাচ্ছে। পাকিস্তানি সিপাহী হাতিয়ার ডাল দো, যুদ্ধে জয় পরাজয় আছেই। ঢাকা শহর এখন আমার কামানের এলাকার মধ্যে। এরপর লড়াই চালাতে গেলে তোমাদের শুধু শুধু রক্তক্ষয় হবে। তোমরা হাতিয়ার নামিয়ে আত্মসমর্পণ করো। তোমাদের জীবন ও সম্মান রক্ষার দায়িত্ব আমরা নেব। ভারতীয় বিমান ঢাকার আকাশে এসে একবার ছড়িয়ে যাচ্ছে এই মর্মে লক্ষ লক্ষ লিফলেট, আবার এসে বোমা ফেলছে। বোমার আঘাতে গভর্নর হাউসের একদিক গুঁড়িয়ে গেছে। প্রাণ বাঁচাবার জন্য গভর্নর মালিক দ্রুত পদত্যাগপত্র লিখে দলবল নিয়ে পালিয়ে এসেছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে। ওখানে ভারতীয় বোমার ভয় নেই। ভূগর্ভ ব্যাংকারে দুহাতে মাথা চেপে বসে আছেন জেনারেল নিয়াজি। রাওয়ালপিন্ডির হেডকোয়ার্টার তাকে বারবার মিথ্যে আশ্বাস দিয়েছে। কোথায় চীনের সৈন্য? বঙ্গোপসাগরে মার্কিন রণতরী বাহিনী ঢুকে পড়েছে বলে জোর গুজব উঠেছিল। কোথায় সেই 7th ফ্লিট? তিনি শুধু দেখতে পাচ্ছেন একটা দড়ির ফাঁস এগিয়ে আসছে তার গলার দিকে। আকাশে শত্রুপক্ষের বিমান গর্জন। অন্যদের ওপর ভরসা করে তাকে চালাতে বলা হয়েছিল এত বড় একটা যুদ্ধ। ভারতীয় সর্বাধিনায়ক মানেকশা তার শেষ হুমকি দিলেন। তিনি ভারত বাংলা যৌথ কমান্ডারকে একতরফাভাবে যুদ্ধবিরতির নির্দেশ দিচ্ছেন 1 রাত্রির জন্য। আগামীকাল সকাল 9টার মধ্যে যদি পাক বাহিনী আত্মসমর্পণ না করে তাহলে চরম আঘাত হানা হবে ঢাকা শহরে। একজন সৈন্যকেও পালাতে দেওয়া হবে না। শেষ রক্তবিন্দু দিয়ে ঢাকা রক্ষা করার স্বাদ জেনারেল নিয়াজির মিটে গেছে এর মধ্যে। পূর্ব পাকিস্তান গোল্লায় যাক। এখন তার একমাত্র চিন্তা পশ্চিম পাকিস্তানের সৈন্য ও নাগরিকদের জীবন রক্ষা করা যাবে কি করে। আরও যুদ্ধ চালিয়ে গেলে পশ্চিমে আরও 90,000 বিধবা ও প্রায় 5 লাখ অনাথ ছেলেমেয়ের সংখ্যা বাড়বে। এখন আত্মসমর্পণ ছাড়া আর কোনো গতি নেই। সেই মর্মে তিনি প্রেসিডেন্ট ইয়াহিয়ার কাছে কয়েকটি প্রস্তাব পাঠালেন, কিন্তু তার কোনো উত্তর নেই। প্রেসিডেন্ট ইয়াহিয়া হতাশায় ডুবে আছেন, কারোর সঙ্গে দেখা করতে চান না। গলার ফাঁসটা ক্রমশ কঠিন হয়ে আসছে দেখে জেনারেল নিয়াজি মরিয়া হয়ে পাকিস্তানের কমান্ডার ইন চিফ হামিদকে টেলিফোন করে অনুরোধ জানালেন, স্যার, আমি প্রেসিডেন্টের কাছে কয়েকটি প্রস্তাব পাঠিয়েছি। আপনি অনুগ্রহ করে একটু ব্যক্তিগত উদ্যোগ নিয়ে দেখবেন তাড়াতাড়ি কোনো ব্যবস্থা করা যায় কি না। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ইয়াহিয়ার কাছ থেকে একটা লম্বা উত্তর এলো। তাতে যুদ্ধবন্ধ এবং পাকিস্তানি নাগরিকদের জীবন রক্ষার সমস্ত রকম ব্যবস্থা নিতে বলা হয়েছে, কিন্তু আত্মসমর্পণের কোনো কথা নেই। সে নির্দেশ পেয়ে নিয়াজি আবার ধাঁধায় পড়ে গেলেন। এর মানে কি? এমনি এমনি যুদ্ধ বন্ধ করা যায় নাকি? ভারতীয় পক্ষ তা গ্রাহ্য করবে কেন? তারা মাত্র কয়েক ঘন্টা সময় দিয়েছে। নিয়াজি তখন রাও ফরমান আলীকে ডাকলেন যুদ্ধবন্ধ চুক্তির শর্তগুলো ঠিক করার জন্য। লম্বা ছিপছিপে চেহারার জেনারেল ফরমান আলী ঠান্ডা মাথার মানুষ। নিয়াজির মতন বাগাড়ম্বর প্রিয় কিংবা আবেগপ্রবণ নন। তিনি দ্রুত রচনা করলেন একটি সন্ধিপত্র। সেটি নিয়ে তারা দুজনে গেলেন আমেরিকান কনসাল জেনারেল মিস্টার স্পিভাকের কাছে। এই 2 সৈন্যাধ্যক্ষকে তেমন কিছু খাতির দেখালেন না এই মার্কিন কূটনীতিবিদটি। নিয়াজি তাকে অনুরোধ করলেন ভারতীয় পক্ষের সঙ্গে তাদের হয়ে আলোচনা করতে। এর উত্তরে মিস্টার স্পিভাক নীরস গলায় জানালেন যে, আপনাদের হয়ে কথাবার্তা বলা আমার পক্ষে সম্ভব নয়। আমি শুধু আপনাদের বার্তাটা পাঠাবার ব্যবস্থা করতে পারি। তাও মিস্টার স্পিভাক অতি সাবধানী হয়ে নিজের দায়িত্বে নিয়াজির বার্তা সরাসরি জেনারেল মানেকশাকে না পাঠিয়ে সেটা পাঠালেন ওয়াশিংটনে তার কর্তাদের কাছে। নিয়াজি ও ফরমান আলী নিজেদের কমান্ডে ফিরে এসে অধীর প্রতীক্ষায় বসে রইলেন উত্তরের জন্য। ঘণ্টার পর ঘণ্টা কেটে যেতে লাগলো, উত্তর আর আসে না।
রাও ফরমান আলী যুদ্ধবিরতির যুক্তির খসড়া ছাড়াও আরও একটি পরিকল্পনার খসড়াও রচনা করে রেখেছিলেন। পরাজিত সেনানায়কেরা চূড়ান্ত আত্মসমর্পণের আগে গোপন দলিলপত্র পুড়িয়ে ফেলে। নিজেদের পাপের সব চিহ্ন মুছে ফেলতে হয়, সে দায়িত্ব নিয়েছেন ফরমান আলী। তাছাড়াও তিনি বিশ্বাসঘাতক বাঙালিদের শেষ শিক্ষা দিয়ে যাবেন। বাঙালিরা স্বাধীন হয়ে নিজেরা রাজত্ব চালাবে। এই গোরস্থানে হাজার হাজার করটি আর শুকনো হাড় দিয়ে তারা কি ভেলকি দেখাবে সারা পৃথিবীকে? বাঙালিদের মধ্যে জ্ঞানী গুণে যারা একটু উন্নত, সেই সমস্ত মানুষদের একটা তালিকা প্রণয়ন করে রেখেছিলেন ফরমান আলী। এদের মধ্যে রয়েছেন শিক্ষক, অধ্যাপক, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি সব ধরনের বুদ্ধিজীবী, পেশাজীবী। এদের সকলকে হত্যা করতে পারলে স্বাধীন বাংলাদেশ চলবে কাদের নিয়ে? ভারতীয় সৈন্যরা যখন ঢাকার দোরগোড়ায় এসে পৌঁছল, তখন ফরমান আলী আলবদার ও আলশামাস বাহিনীকে লেলিয়ে দিলেন সেই তালিকা ধরে ধরে সকলকে বিনাশ করবার জন্য। আলবদার, আলশামাসের লোকেরাও তো বাঙালি। তারা কি যুদ্ধের গতি বুঝতে পারেনি? যুদ্ধের শেষ মুহূর্তেও তারা স্বজাতির শ্রেষ্ঠ মানুষদের বিনা দোষে মেরে ফেলতে রাজি হলো কেন? কোনো যুক্তি নেই, বুদ্ধি দিয়ে ব্যাখ্যাও করা যাবে না। যুদ্ধের উন্মাদনা সব শ্রেণীর মানুষকে সব যুক্তি ভুলিয়ে দেয়। হিটলারের এসএস বাহিনীও তো শেষ দিন পর্যন্ত তাদের নৃশংসতা বন্ধ করেনি। প্রখ্যাত অধ্যাপক এবং নাট্যকার মুনির চৌধুরী ঢাকায় তার সেন্ট্রাল রোডের বাড়িতে সকাল 11টায় স্নান সেরে মায়ের কাছে খাবার চেয়েছেন। মা খাবার সাজিয়ে দিচ্ছেন। এমন সময় 7-8টি যুবক এসে তাকে ডাকল। তাদের কমান্ডার একবার অধ্যাপকের সঙ্গে দেখা করতে চান। মুনির চৌধুরী বললেন, খাবার দেওয়া হয়ে গেছে, একটু দাঁড়াও, খেয়ে নি। ছেলেরা বলল, স্যার, আমাদের কমান্ডার ওই মোড়ের মাথায় অপেক্ষা করছেন। আপনি যাবেন আর দুটো কথা বলে চলে আসবেন। বড় জোর 5 মিনিট সময় লাগবে, এসে খাবেন। ছেলেগুলির মুখের ভাষা বিনীত, কিন্তু হাতে বন্দুক, তাই তাদের ধমক দিয়ে তাড়ানো যায় না। লুঙ্গির ওপর গেঞ্জি পরা, মাথার চুলও আঁচড়ানো হয়নি। সেই অবস্থায় বেরিয়ে পড়লেন মুনির চৌধুরী। মোড়ের কাছে আসতেই আলাপদার বাহিনী তার চোখ বেঁধে ফেলল। ঠিক একইভাবে ওই সময় বিশ্ববিদ্যালয় স্টাফ কোয়ার্টার থেকে ডেকে নিয়ে যাওয়া হলো আনোয়ার পাশাকে, চণ্ডীচরণ বোস স্ট্রিটের বাড়ি থেকে আইনজীবী AKM সিদ্দিককে, ডাক্তার আব্দুল আলিম চৌধুরীকে, বিজ্ঞানী আবুল কালাম আজাদকে এবং আরও অনেককে। মিরপুরের গোরস্থানে এদের হত্যা করে গোড় দেবারও কোনো ব্যবস্থা হলো না। লাশের ওপর জমতে লাগলো লাশ। টাঙ্গাইল শহরে মুক্তিবাহিনীর কারোর চোখে সারা রাত ঘুম নেই। মেজর জেনারেল নাগরার অধীনে 2 জন ব্রিগেডিয়ার, সানসিং আর ক্লের 2টি বাহিনী নিয়ে এগিয়ে গেছে ঢাকার পথে। তাদের সঙ্গে আছে মুক্তিবাহিনীর অত্যুৎসাহী যোদ্ধারা। মুক্তিবাহিনীর বাকি ছেলেরা রাত জেগে যুদ্ধরত 12,000 ভারতীয় সৈন্যদের জন্য নাস্তা তৈরি করছে। হেলিকপ্টারে সেই খাবার পৌঁছে দেওয়া হবে বিভিন্ন সমর প্রাঙ্গণে। ব্রিগেডিয়ার ক্লের কড্ডা নামের একটা জায়গায় একটা পাক বাহিনীর মুখোমুখি হয়ে প্রচণ্ড লড়াই চালিয়ে শেষ পর্যন্ত তাদের পর্যুদস্ত করে নদীর ধারে আস্তানা গেড়েছেন। ব্রিগেডিয়ার সানসিংয়ের নেতৃত্বে যৌথ বাহিনী নবীনগর সাভারের রাস্তা ধরে এগিয়ে চলেছে ঢাকার দিকে। সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে হঠাৎ খণ্ডযুদ্ধ শুরু হয়ে গেল। রাত তখন 3টে। আকাশ খান খান হয়ে গেল কামান আর মেশিন গানের গর্জনে। ব্রিগেডিয়ার রকসান সিংয়ের অধীনে 3000 রেগুলার আর্মি এবং বেশ কিছু মুক্তিযোদ্ধা। পাকিস্তানি ক্যাম্পটিতে সৈন্য সংখ্যা কিছুতেই 700-800 বেশি না। তবু তারা অসম সাহসীর মতন আক্রমণ চালিয়ে যেতে লাগল। কিছুতেই আত্মসমর্পণ করবে না। সানসিংয়ের অনেক সৈন্য পাকা সড়কের পশ্চিম পাশের কাঁচা রাস্তা দিয়ে সাভার বাজার পর্যন্ত পেরিয়ে গেল। এইভাবেও ঢাকার দিকে এগোনো যায়, কিন্তু পিছনে একটা শত্রু ঘাঁটি রেখে যাওয়াটা সানসিংয়ের পছন্দ হলো না। এই গোয়ার পাকিস্তানিরা কিছুতেই আত্মসমর্পণ করবে না, সবাই মরতে চায়। সানসিং বারবার তাদের অস্ত্র সংবরণ করতে বললেন। উত্তরে উঠে এলো ঝাঁক ঝাঁক গুলি। শেষ পর্যন্ত সানসিং নিজে একটা গোলন্দাজ বাহিনী নিয়ে এগিয়ে গেলেন এই ঘাঁটিটি উৎখাত করতে। মুক্তিবাহিনীর ছেলেরা আরও এগিয়ে যেতে চায়। সানসিং সীমান্তে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্পের অধিনায়ক ছিলেন। এই সমস্ত দুরন্ত দুঃসাহসী ছেলেদের সম্পর্কে তার মনে একটা স্নেহের ভাব আছে। তিনি বুঝলেন এই মরিয়া পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধারা লড়াই করতে গেলে সুবিধে হবে না, পটাপট করে মরবে। এখানে পেশাদার সৈন্যদের সঙ্গে টক্কর দিতে হবে পেশাদার সৈন্যদের।
একটা উঁচু দেয়ালের ওপর উঠে দাঁড়িয়ে তিনি চেঁচিয়ে মুক্তিবাহিনীকে বলতে লাগলেন, আপনারা এগোবেন না, আপনারা পেছন দিক থেকে আমাদের সাহায্য করুন, পিছিয়ে যান। কিন্তু কে কার কথা শোনে? এবার সান সিং কঠোরভাবে আদেশ দিলেন, আমার নির্দেশ ছাড়া কেউ একটিও গুলি ছুড়বে না। পাকিস্তানি বাহিনীর সাংঘাতিক গোলাবর্ষণের মুখে ভারতীয় সৈন্যরা খানিকটা এগিয়েও পিছিয়ে আসছে বারবার। পাক বাহিনী একটা বাড়ির দোতলায় উঠে সুবিধাজনক অবস্থান পেয়েছে। বিশেষত একটা জলের ট্যাঙ্কের পাশ দিয়ে অনবরত মর্টারের গর্জন হচ্ছে। কিছুতে ঘায়েল করা যাচ্ছে না সেটাকে। হঠাৎ সান সিং দেখলেন আগুনের ঝলক ও ধোঁয়ার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে 1.5 জন মানুষ, একজন দীর্ঘকায় পুরুষ আর একটি কিশোর। এরা কি পাগল নাকি? তিনি নিজে ছুটে গিয়ে লম্বা লোকটির কাঁধের জামা চেপে ধরে কর্কশভাবে বললেন, তোমরা আদেশ অমান্য করছো যে, ফেরো। মুখ ফিরিয়ে বাবুল চৌধুরী শান্ত গলায় বলল, ওই মর্টারটাকে থামানো দরকার, আমি জলের ট্যাঙ্কের পেছন দিকে যাচ্ছি। সান সিং বললেন, সে কাজ আমাদের জওয়ানরাই পারবে, একটু সময় লাগবে বড় জোর। ওরা কতক্ষণ জুঝবে? তোমাদের বলেছি না পেছনে থাকতে? বাবুল চৌধুরী বলল, শুধু আপনারাই যুদ্ধ করবেন কেন? এটা আমাদেরও লড়াই, ব্রিগেডিয়ার। সান সিং ধমক দিয়ে বললেন, শুধু শুধু বোকার মতন প্রাণ দেওয়ার কোনো মানে হয় না। লড়াই করার পরে আরও অনেক সুযোগ পাবে। গেরিলা যোদ্ধারা এরকম মুখোমুখি যুদ্ধ করে না। আমার অর্ডার, বড় রাস্তার দিকে যাও। বাবুল বলল, আমি এগিয়ে যাবই ব্রিগেডিয়ার, আমাকে বাধা দিয়ে লাভ নেই। এদের শেষ করে দিতে পারলেই ঢাকার রাস্তা একেবারে খোলা। মিরপুরের ব্রিজে ওরা কোনো কামান বসায়নি, আমি দেখে এসেছি। ওদিক থেকে আবার একটা মর্টারের গোলা ছুটে আসতেই সান সিং কিশোরটির কাঁধ ধরে ঝাঁপিয়ে পড়লেন মাটিতে। বাবুল চৌধুরী ছুটে গেল সামনের দিকে। সান সিং শফিকে নিয়ে চলে এলেন একটা দেয়ালের আড়ালে। শফি ছটফট করে বলতে লাগলো, আমিও যাব, আমায় ছাইরা দেন, আমিও যাব। সান সিং 7-8 মাস মুক্তিযোদ্ধাদের সঙ্গে থেকে কিছুটা বাংলা শিখেছেন। তিনি শফিকে শক্ত করে ধরে রেখে বললেন, আরে বাচ্চা, এটা মরণ বাঁচন লড়াই, ফুটবল খেলা আছে না, চুপ মেরে থাক। বাবুল চৌধুরী মিলিয়ে গেছে অন্ধকারে, কিন্তু পাক সৈন্যরা নিশ্চয়ই তাকে দেখতে পেয়েছে। একটা সার্চ লাইট পড়ল সেখানে। কয়েক ঝাঁক মেশিন গানের গুলি সেই আলো অন্ধকার ফুঁড়ে দিতে লাগল। সান সিংও যেন দেখতে পেলেন লম্বা লোকটিকে মাটিতে পড়ে যেতে। গুলি খেয়ে সে কয়েক পাক গড়িয়ে গেল। তার হাতের এলএমজিটাও থামেনি। একটু পরে হুড়মুড় করে ভেঙে পড়ল জলের ট্যাঙ্কটি। দেয়ালটার ওপর লাফিয়ে উঠে সান সিং হাত ছুড়ে বললেন, চার্জ! ডান পাশের বাংকারটা দখল করো, বাঁয়ে একদল ভাগছে, ধরো। 1.5 ঘন্টা তুমুল লড়াইয়ের পর সাভারের পাকঘাঁটির পতন হলো। ওদের 150 মতন সৈন্য এর মধ্যেই মারা গেছে। বাকিরা অস্ত্র ত্যাগ করল, কিছু পালালো। বন্দীদের আটকে রাখার ব্যবস্থা করে সান সিং নিজের সৈন্যবাহিনীর একটি অংশকে নির্দেশ দিলেন মিরপুরের দিকে এগিয়ে যেতে। তারপর তিনি টর্চ হাতে এগিয়ে গেলেন ভাঙা জলের ট্যাঙ্কটির দিকে। ট্যাঙ্কটির পিলারগুলো পার হয়ে একটা নালার ধারে উপুর হয়ে পড়ে আছে বাবুল চৌধুরী। রক্তে ভেসে যাচ্ছে তার গায়ের জামা। যারা মর্টার চালাচ্ছিল তাদের কয়েকজনও উপর থেকে খসে পড়েছে এখানে। বাবুল বুকে হেঁটে এই পর্যন্ত এসে অতর্কিতে ওদের পেছন থেকে গুলি করেছে। এলএমজির গুলির ঝাপটাতেই ট্যাঙ্কটি ঝাঁঝরা হয়ে খসে পড়েছে। বাবুলের শরীরে এখনও প্রাণ আছে। সান সিং তাকে চিৎ করতেই সে প্রথমে এলএমজিটা তুলতে গেল। তারপর সান সিংয়ের পাশে শফিকে দেখে চিনতে পেরে সে ব্যগ্রভাবে জিজ্ঞেস করল, ব্রিগেডিয়ার, ওরা খতম হয়েছে? সান সিং বললেন, যথেষ্ট সাহস দেখানো হয়েছে, এবার আমার হাত ধরে ওঠো তো। কোথায় কোথায় গুলি লেগেছে? টাঙ্গাইল হাসপাতাল পর্যন্ত পৌঁছতে পারবে তো? বাবুল উঠে দাঁড়িয়ে বলল, হাসপাতালে যেতে হবে কেন? আমার তো বেশি লাগেনি। এই দেখো, আমি 2 হাত তুলতে পারছি, 2 পায়ে দাঁড়াতে পারছি, আমার মাথায় কোনো চোট নেই। একটা গুলি লেগেছে বাবুলের ঘাড়ে, একটা বাম বাহুতে। খুব গুরুতর আঘাত নয় ঠিকই, তবে বাম বাহুতে বুলেট ঢুকে আছে ভেতরে। সে যন্ত্রণা সে এখনও টের পাচ্ছে না। সে শফির পিঠ চাপড়ে বলল, চল, এবার সোজা ঢাকায় যাব। মিরপুর ব্রিজ অরক্ষিত। মুক্তিবাহিনীর সূত্রে এ খবর শেষ রাতের মধ্যেই পেয়ে গেলেন মেজর জেনারেল নাগরা। ব্রিগেডিয়ার ক্লেয়ারকে সেদিকে এগোবার নির্দেশ দিয়ে ভোরবেলা তিনি উঠলেন একটি হেলিকপ্টারে। সঙ্গে নিলেন টাঙ্গাইলের হিরো কাদের সিদ্দিকীকে। আকাশপথ সম্পূর্ণ নিরাপদ। শীতকালের সূর্য গড়িমসি করে উঁকি মারছে পূর্ব দিগন্তে। আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে লাল আলো।
সাভার ও মিরপুরের রাস্তার মাঝামাঝি একটা বাঁকে যখন হেলিকপ্টারটি নামল, তখনও সেখানকার বাতাসে বারুদের গন্ধ। ব্রিগেডিয়ার সানসিংয়ের কাছ থেকে মেজর জেনারেল নাগরা শুনলেন জাহাঙ্গীরনগরের লড়াইয়ের বিবরণ। সামনে আর বড় রকমের কোনো বাধার সম্ভাবনা নেই। মিরপুর পেরোনো মানেই তো ঢাকার দরজায় পৌঁছে যাওয়া। মুক্তিবাহিনীর প্রায় 1000 যোদ্ধা এরই মধ্যে গ্রাম্য রাস্তা দিয়ে মিরপুর ব্রিজের পাশে পৌঁছে গেছে। ভারতীয় বাহিনীও সেই ব্রিজের দিকে মার্চ করছে। মেজর জেনারেল নাগরা কয়েকজন সঙ্গীকে নিয়ে বড় রাস্তা ধরে হাঁটতে লাগলেন। একটা ব্রিজের ওপর দাঁড়িয়ে তিনি দূরবীন চোখে লাগিয়ে দেখতে চেষ্টা করলেন ঢাকা নগরী। বেশ স্পষ্ট দেখা যাচ্ছে কিছু কিছু বাড়িঘর। কাদেরের হাতে দূরবীনটা দিয়ে তিনি জিজ্ঞেস করলেন, দেখো তো ওই বাড়িটা কোন বাড়ি? কাদের বলল, ওইটা তো শেরে বাংলা নগরের নতুন সংসদ ভবন, বিল্ডিংটাই বানানো হয়েছে, কোনোদিন কাজে লাগেনি। আবার দূরবীন চোখে এঁটে দেখতে দেখতে নাগরা জিজ্ঞেস করলেন, রাস্তার উপর কারা যেন দৌড়দৌড়ি করছে মনে হচ্ছে, ওরা কারা? কাদের বলল, ওরা আমাদের ছেলে, ছুটকো ছাটকা কিছু হানাদার সেনা এখনও আছে বোধহয়, তাদের দেখলেই তেড়ে যায়। নাগরা বললেন, মিরপুর ব্রিজের প্রায় কাছেই আমি 1.5 জনকে দেখতে পাচ্ছি, একজন ঢ্যাঙা, একজন বেঁটে। ওদের কি ভয় ডর নেই? হাতে অস্ত্রও আছে। সানসিং বললেন, ওরা এক অদ্ভুত জুটি জেনারেল, পরে ওদের কথা আপনাকে শোনাবো। চোখ থেকে দূরবীন নামিয়ে নাগরা একজন কমিউনিকেশন অফিসারকে ডেকে খবরাখবর নিলেন। অন্যদিক থেকে যৌথ বাহিনী নারায়ণগঞ্জ, দাউদকান্দি, নরসিংদী এসে গেছে। ঢাকা শহর এখন সত্যি চতুর্দিক থেকে ভারতীয় কামানের আওতায়। ওপরে বিমান বাহিনী তো আছেই। ইচ্ছে করলে নাগরা বাহিনী এখন ঢাকায় আগে পৌঁছতে পারে। নাগরাকে দেখলে নিয়াজির মুখের অবস্থা কী হবে সেটা ভেবে নাগরা মুচকি হাসলেন। নিয়াজি নাগরাকে ভালোই চেনেন। দুজনে একসঙ্গে কমিশনড অফিসার হিসেবে ট্রেনিং নিয়েছেন ব্রিটিশ আমলে। পাকিস্তানি আর্মিতে তাড়াতাড়ি পদোন্নতি হয়, তাই নিয়াজি জেনারেল হয়েছেন, আর নাগরা এখনও মেজর জেনারেল। হেমায়তপুর সেতুর ওপর দাঁড়িয়ে একটা জিপের বনেটে এক টুকরো কাগজ রেখে নাগরা খসখস করে লিখলেন একটা ব্যক্তিগত চিঠি। প্রিয় আবদুল্লাহ, আমরা এসে পড়েছি। তোমার সব বাহাদুরি আর খেলা শেষ। আমরা তোমাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছি। বুদ্ধিমানের মতন আত্মসমর্পণ করো, না হলে তোমাদের ধ্বংস অনিবার্য। আমরা কথা দিচ্ছি, আত্মসমর্পণ করলে জেনিভা কনভেনশন অনুযায়ী তোমাদের সঙ্গে আচরণ করা হবে। তোমাকে আমি ব্যক্তিগতভাবে জানাচ্ছি, তোমার জীবনের নিরাপত্তা অবশ্যই দেওয়া হবে। তোমার মেজর জেনারেল নাগরা, সকাল 8:30, 16/12/71। কাছে সাদা পতাকা নেই, তাই একজনের একটা সাদা জামা খুলে নিয়ে পতাকার মতন করে বাঁধা হলো একটা জিপ গাড়িতে। তারপর নাগরার সেই চিঠিটা নিয়ে কয়েকজন সেই জিপ ছুটিয়ে গেল ঢাকার দিকে। 8 ঘন্টার মধ্যে বিনা বাধায় বার্তাটি এসে পৌঁছে গেল নিয়াজির কাছে। তখন তার পাশে বসে আছেন মেজর জেনারেল জামশেদ, মেজর জেনারেল ফরমান আলী ও রিয়ার অ্যাডমিরাল শরীফ। এর মধ্যে মার্কিন রাষ্ট্রদূত মিস্টার স্পিভাক মারফত প্রেরিত যুদ্ধবন্ধের আবেদন বার্তাটি পৌঁছে গেছে ভারতীয় সেনাধ্যক্ষ মানেকশার কাছে। তিনি যুদ্ধবিরতির প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। যুদ্ধবিরতি আবার কি? বিজয়ী পক্ষ চূড়ান্ত জয়ের দ্বারপ্রান্তে এসে নিছক যুদ্ধবিরতি মেনে নেবে কেন? মানেকশা চান আত্মসমর্পণ এবং অস্ত্র সমর্পণ, শুধু তারপরেই নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হবে। নিয়াজের কাছ থেকে অন্য সেনাপতিরা চিরকুটটি নিয়ে দেখলেন। ফরমান আলী উদ্ধতভাবে জিজ্ঞেস করলেন, এই নাগরা নামের লোকটি কি তবে ভারতীয় পক্ষ থেকে যুদ্ধবন্ধের শর্ত আলোচনা করতে আসছে? অন্যরা নীরবে তাকিয়ে রইলেন। চিরকুটটির অর্থ অতি স্পষ্ট। আলোচনা কিছু নয়, হয় আত্মসমর্পণ অথবা যুদ্ধ, আর যুদ্ধ মানেই প্রতি ইঞ্চি ভূমি দখলের লড়াই। ফরমান আলী আবার জিজ্ঞেস করলেন, আপনার কোনো রিজার্ভ বাহিনী আছে কি? নিয়াজি সেই উর্দু শুনেও হতভম্বের মতন তাকিয়ে আছেন দেখে রিয়ার অ্যাডমিরাল শরীফ পাঞ্জাবিতে অনুবাদ করে বললেন, কুছ পাল্লে হ্যাঁ, অর্থাৎ থলেতে কিছু আছে কি? নিয়াজি এবার তাকালেন জামশেদের দিকে। বিষণ্ণ মুখে জামশেদ দুদিকে মাথা নাড়লেন। ফরমান আলী ঠোঁট বেঁকিয়ে বললেন, তবে তো আর লড়াইয়ের প্রশ্নই ওঠে না, যাও ওই লোকটাকে খাতির করে নিয়ে এসো। বিকেলবেলা পূর্বাঞ্চলের ভারতীয় সেনাপতি জগজিৎ সিং আরোরা সস্ত্রীক একটি বিশেষ বিমানে এসে পৌঁছলেন ঢাকায়। এর আগে কলকাতা থেকে মেজর জেনারেল জেকব দুপুরে এসে আত্মসমর্পণ অনুষ্ঠানের ব্যাপারটা পাকা করে ফেলেছেন। আত্মসমর্পণ দলিলে ভারত বাংলাদেশ যৌথ কমান্ড কথাটিতে আপত্তি তুলেছিলেন ফরমান আলী। এখনও তারা বাংলাদেশের স্বীকৃতি দিতে চান না।
তারা আত্মসমর্পণ করবেন শুধু ভারতীয় পক্ষের কাছে। সে আপত্তি অগ্রাহ্য হল। এই রকমই দিল্লির নির্দেশ। অনুষ্ঠানটি হবে রমনা রেসকোর্সে। অত বড় প্রকাশ্য জায়গায় অপমানের দৃশ্যটি অনুষ্ঠিত হোক তা নিয়াজি চান না। তার সেই আপত্তিও উড়িয়ে দেওয়া হলো। ওই ময়দানে 7ই মার্চ শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। ওই জায়গা থেকেই পাকিস্তানি বাহিনী চিরবিদায় নেবে। বিজয়ী পক্ষের শর্তই পরাজিতরা মেনে নিতে বাধ্য। ঢাকা শহরে যে এখনও এত মানুষ আছে তা আজ সকালেও বিশ্বাস করা যায়নি। লক্ষ লক্ষ লোকের রাস্তায় নেমে পড়ে পাগলের মতন চিৎকার করছে। ভারতীয় সৈন্যদের ট্রাক দেখলেই লোকে ছুঁড়ে দিচ্ছে ফুলের মালা, আর পাকিস্তানি বাহিনীর দিকে থুতু। বয়স্ক ব্যক্তিরা বাড়ির ছাদে দাঁড়িয়ে দেখছে এই দৃশ্য। কেউ কেউ ভাবছে 65 আর 71 সাল, এই 6 বছরের মধ্যে কত তফাৎ। এর পরের ভবিষ্যৎ 5-6 বছরের মধ্যে আবার কি হবে কে জানে। বিকেলবেলা আত্মসমর্পণের অনুষ্ঠানটি হলো সংক্ষিপ্ত। মুক্তিযোদ্ধারা শহরের রাজপথে ঘুরে ঘুরে প্রচণ্ড উল্লাসে আকাশের দিকে গোলাগুলি বর্ষণ করছে। রাজধানী ঢাকায় কোনো সরকারের অস্তিত্ব নেই। আইন শৃঙ্খলা যে কোনো মুহূর্তে সম্পূর্ণ ভেঙে পড়তে পারে। ভারতীয় সৈন্যরা শান্তি রক্ষায় পুরোপুরি দায়িত্ব নিতে পারে না। উশৃঙ্খল সাধারণ নাগরিকদের ওপর ভারতীয় সেনারা গুলি চালালে সে হবে আরেক কেলেঙ্কারি। এমনিতেই একদল লোক সর্বক্ষণ চিৎকার করছে, নিয়াজি ফরমান আলীদের তাদের হাতে তুলে দিতে হবে। তারাও এই নরঘাতকদের দেহ ছিঁড়ে কুটি কুটি করবে। ভোরবেলাতে কয়েকটি হেলিকপ্টারে কিছু পশ্চিম পাকিস্তানের ধনী ব্যক্তি ও কয়েকজন আহত সেনাপতি পলায়ন করেছে, কিন্তু পশ্চিম পাকিস্তানি নার্সদের তাড়াহুড়োতে তারা নিতে ভুলে গেছেন। মুক্তিযোদ্ধারা যাতে প্রতিশোধ নিতে শুরু না করে দেয় তাই বিভিন্ন জায়গায় নিযুক্ত করা হয়েছে ভারতীয় সেনাদের। বিজয়ের গর্বে তারাও বাড়াবাড়ি করে ফেলছে অনেক জায়গায়। আইন শৃঙ্খলার কোনো রক্ষক নেই বলেই গুন্ডা বদমাশ শ্রেণী শুরু করে দিয়েছে লুটপাট। অবাঙালিদের বাড়িঘর লুণ্ঠনের তো একটা নৈতিক সমর্থন আছেই। ভারতীয় সেনারা অবাঙালি হলেও তারাও অনেক জায়গায় হাত মেলাচ্ছে সেই সব লুণ্ঠনযজ্ঞে। ঢাকায় এত সব বিদেশি জিনিস পাওয়া যায়, এসব তো আগে দেখেনি ভারতীয়রা। রেফ্রিজারেটর, টিভি, 2-in-1, কার্পেট, টিনের খাবার এসব ভর্তি হতে লাগলো ভারতীয় সৈন্যদের ট্রাকে। শুধু সেই বিজয় উন্মত্ত সৈনিকরা বাংলাদেশের সুন্দরী মেয়েদের দিকে হাত বাড়াতে সাহস করল না। সে ব্যাপারে তাদের ওপর গোড়া থেকেই কঠোর নির্দেশ ছিল। ভারতের প্রধানমন্ত্রী একজন নারী। রেসকোর্স ময়দানে টেবিল পেতে জেনারেল অরোরা ও জেনারেল নিয়াজি বসলেন পাশাপাশি। বাংলাদেশ অস্থায়ী সরকারের প্রায় কেউই আসেননি। সকলেই আশা করেছিল বাংলাদেশ বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল ওসমানী অবশ্যই উপস্থিত থাকবেন, কিন্তু তিনি অভিমান করে আসতে রাজি হননি। তিনি আশা করেছিলেন যে পাক বাহিনী আত্মসমর্পণ করবে শুধু বাংলাদেশি বাহিনীর কাছে। কিন্তু এই অবাস্তব প্রস্তাবে পাকিস্তানিরা রাজি হবে কেন? তারা তো বাংলাদেশ বাহিনীর অস্তিত্বই স্বীকার করে না। তারা পরাজয় মেনেছে ভারতীয় সৈন্যবাহিনীর কাছে। বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত হয়েছেন শুধু এয়ার কমান্ডার একে কুশু, মেজর হায়দার, ফ্লাইট লেফটেন্যান্ট ইউসুফ আর নিজের গড়া মুক্তিবাহিনীর অবিংশবাদী নেতা কাদের সিদ্দিকী। নিয়াজি তার কোমরের বেল্ট খুলে রিভলভারটা দিলেন অরোরাকে। তারপর আত্মসমর্পণের দলিলে সই করতে গিয়েও তার হাত এমনই কাঁপতে লাগলো যে কলমে লেখাই পড়ল না। আরেকটি কলম এগিয়ে দেওয়া হলো তার দিকে। অস্ত্র সমর্পণের প্রতীক হিসেবে 100 জন পাকিস্তানি অফিসার এবং 100 জন জওয়ান তাদের হাতিয়ার মাটিতে নামিয়ে রাখল। ভারত পাকিস্তানের পশ্চিম রণাঙ্গনেও যুদ্ধ থেমে গেল স্বাভাবিক কারণেই। সন্ধ্যের সময় দিল্লিতে ইন্দিরা গান্ধী যুদ্ধ জয়ের ঘোষণায় আশ্চর্য সংযমের পরিচয় দিলেন। তিনি বললেন, এই জয় নিয়ে আমাদের গর্ব করার এমন কিছু নেই। দুপক্ষেরই বহু সৈন্য হতাহত হয়েছে। আমাদের আসল যুদ্ধ তো দারিদ্র্যের সঙ্গে। দারিদ্র্যই আমাদের প্রধান শত্রু। রেসকোর্স ময়দানের শেষ প্রান্তে শফিকে সঙ্গে নিয়ে বসেছিল বাবুল চৌধুরী। এখনও সে তার ক্ষতস্থানের কোনো চিকিৎসা করায়নি। নিজেরই জামা ছিঁড়ে কোনো রকমে ব্যান্ডেজ বেঁধে নিয়েছে। তার মুখখানা রক্তশূন্য। অসম্ভব যন্ত্রণা ও ক্লান্তিতে সে প্রায় ধুঁকছে, কিন্তু আত্মসমর্পণের অনুষ্ঠান না দেখা পর্যন্ত সে নিশ্চিন্ত হতে পারছিল না। তাহলে সত্যিই লড়াই শেষ। ঢাকার রাস্তায় রাস্তায় আর সম্মুখ যুদ্ধ করতে হলো না। হাতের এলিমচিটাতে লাঠির মতন ভর দিয়ে সে উঠে দাঁড়ালো। তারপর বলল, চল শফি, এবার আমাদের ছুটি। একটুখানি এগিয়ে সে সামনে দেখতে পেল কাদের সিদ্দিকীকে। কাদের তার চেয়ে বয়সে অনেক ছোট, প্রায় তার ছাত্রের পর্যায়ে পড়ে। তবু বাবুল একজন সাধারণ মুক্তিযোদ্ধা।
কাদের নিজস্ব দলটির অধিনায়ক, তাই বাবুল তাকে একটি স্যালিউট দিয়ে বলল, আমার আর অস্ত্রের দরকার নেই, এটা আপনি রাখুন। কাদের বলল, এখনই অস্ত্র ছাড়বেন না, আমাদের এখনও অনেক কাজ বাকি। শেখ মুজিবকে ফিরিয়ে আনতে হবে। ওরা যদি শেখ সাহেবকে না ছাড়ে তাহলে আলটিমেটাম দিয়ে আমরা পাকিস্তান আক্রমণ করব। বাবুল বলল, সেসব আপনারা করবেন, আমার কাজ শেষ, এটা আপনারা রাখুন। এলএমজিটা সে ফেলে দিল কাদেরের পায়ের কাছে। কাদেরের মন তখন বঙ্গবন্ধুর জন্য উতলা হয়ে আছে। সে বেগম মুজিবের সঙ্গে দেখা করতে চায়। ব্যস্ততার মধ্যে সে আর কথা বাড়াল না। একজন সঙ্গীকে অস্ত্রটা তুলে নিতে বলে সে একটা জিপে উঠে পড়ল। শফির কাঁধে ভর দিয়ে হাঁটতে লাগলো বাবুল। তার পায়েও কখন একটা চোট লেগেছে সে খেয়াল করেনি। তাকে কিছুটা খোঁড়াতে হচ্ছে। রাস্তায় মানুষের ভিড়ে গায়ে গা ঠেকে যায়। অচেনা লোকজনও এসে হঠাৎ হঠাৎ আলিঙ্গন করছে। চতুর্দিকে উদ্দাম কোলাহল। এ যেন এক অচেনা নগরী। গোলাগুলির শব্দের সঙ্গে একটা ভয়ের অনুষঙ্গ থাকে। আজ চতুর্দিকে মুক্তিযোদ্ধাদের গোলাগুলির শব্দ হচ্ছে, তার সঙ্গে মিশে যাচ্ছে হাজার হাজার মানুষের উল্লাসধ্বনি, আর শোনা যাচ্ছে সম্মিলিত গর্জন, জয় বাংলা। নিজের পাড়ায় এসে এগোতে এগোতে বাবুল থমকে দাঁড়ালো। জাহানারা আবার বাড়িটা তো নিস্তব্ধ কেন? এ বাড়িতে এখনও বাংলাদেশের পতাকা ওড়েনি। এটা যেন অবিশ্বাস্য। সদর দরজাটা খোলা। বাবুল শফিকে নিয়ে ভেতরে ঢুকে এলো। বসবার ঘরটা খালি, কেমন যেন শোকের গন্ধ। ভেতরের দিকে এক জায়গায় 8-10 জন নারী পুরুষ বসে নিচু গলায় দোয়া দুরুদ তুল পড়ছেন। বাবুল একটা দীর্ঘশ্বাস ফেলল। রুমি তাহলে নেই। একজন বাবুলকে বসে পড়ার ইঙ্গিত করল। তারপর ফিসফিস করে জানালো সংক্ষিপ্ত সংবাদ। বাংলাদেশের স্বাধীনতা কিংবা রুমির প্রসঙ্গ কিছুই নেই। মাত্র 3 দিন আগে জাহানারার স্বামী শরীফ মারা গেছেন। হার্ট অ্যাটাকের পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ব্ল্যাকআউটের জন্য হাসপাতালের মেইন সুইচ অফ করে দেওয়া হয়েছিল। লাইফ সেভিং মেশিন চালু করা যায়নি। প্রায় বিনা চিকিৎসাতেই প্রাণটা গেছে শরীফের। একটু পরে একটা কাঠের মূর্তির মতন জাহানারা এসে দাঁড়ালেন সেখানে। তার মুখে শোক, দুঃখ, খেদের লেশমাত্র নেই। মুক্তিযোদ্ধাদের জন্য তিনি যে চাল, চিনি ইত্যাদি জমিয়ে রেখেছিলেন, এখন সে ঘরের দরজার তালা খুলে দিয়ে ওইসব দিয়ে কুলখানির জর্দা রাঁধবার নির্দেশ দিতে লাগলেন। বাবুলকে তিনি একবার দেখলেন, কিন্তু একটা প্রশ্নও করলেন না। অন্য একজন হঠাৎ চিৎকার করে বলল, ও বাবুল, তুমি ফিরে এলে, যুদ্ধও শেষ হলো, তাহলে রুমি কোথায়? বাবুল মুখ নিচু করলেন। ধারালো বানের মতন আরও অনেক প্রশ্ন ছুটে এলো। রুমি কোথায়? বশির কোথায়? সিরাজুল, জুয়েল, মন্টু, আশরাফ, দেবনাথ, মজিদ, নাইম, শওকত, বেলু, নাজমা, জুলেখা, কায়ুম, নুরজামান, এরা কোথায়? কেউ জানে না ওরা কোথায়। স্বাধীনতা এসেছে, কিন্তু ওরা আর ফিরে আসবে না। স্বাধীনতার জন্য মূল্য দিতে হবে না? খানিক পরে জাহানারা ইমামের বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে এগোতে গিয়ে বাবুল আবার আঁতকে উঠল। সন্ধ্যার প্রায় অন্ধকারে তার বাড়ির সিঁড়িতে কে বসে আছে? এক প্রেতিনী। ছেঁড়া ঝুলঝুলে শাড়ি, চুলগুলো সনের দড়ির মতন, মুখের চামড়ায় কয়েক পরত ময়লা। তবু শুধু চোখের দৃষ্টিতেই চেনা গেল মনিরাকে। কোথা থেকে একটা আখের টুকরো জোগাড় করে সে চিবোচ্ছে। বাবুলকে দেখে সে মুখ তুলে খুব বেশি রকমের স্বাভাবিক গলায় বলল, এই যে দুলাভাই আসছেন, এই মানুষটা কোথায়? এই মনিরার খোঁজেই বাবুল একদিন বাড়ি ছেড়ে বেরিয়েছিল। মনিরা নিজেই এতদিন বাদে ফিরে এসে অপেক্ষা করছে তার জন্য। কিন্তু মনিরাকে এখন কার হাতে তুলে দেবে বাবুল? তার চোখ অন্ধকার হয়ে আসছে। সে এবার অজ্ঞান হয়ে যাবে। ঝাপসা চোখে বাবুলের একবার মনে হলো, এই মনিরাই যেন আজকের সদ্য স্বাধীন বাংলাদেশের প্রতীক। সে শফিকে বলল, ওরে, আমাকে ধর, আমি আর পারছি না, মরে যাচ্ছি বোধহয়, আমাকে ধর। বাবুলের শরীরটা দুলছে, প্রতিরোধ শক্তি শেষ হয়ে আসছে। সিরাজুলের আত্মদানের খবর সে শুনেছে কয়েকদিন আগে। সিরাজুল আর ফিরবে না। আরও হাজার হাজার ছেলে মেয়ে কোনো দিন ফিরে আসবে না এই স্বাধীন বাংলাদেশে। আর্মি ব্যারাক থেকে শুধু ফিরে এসেছে মনিরা। সে কতবার ধর্ষিতা হয়েছে তার ঠিক নেই, কতভাবে অত্যাচারিতা হয়েছে তা কে জানে। তবু তার প্রাণ যায়নি। এই দেশটারই মতন সে আবার উঠে দাঁড়াচ্ছে।
পাগলাটে গলায় মনিরা জিজ্ঞেস করতে লাগলো, ও ধুলা ভাই, হে মানুষটা কোথায়? সে আপনার সাথে ফেরে নাই? সে এখনো যুদ্ধ করে নাকি? বাবুল কোনো উত্তর দিতে পারছে না। সে এখন অন্ধকার দেখছে। পরবর্তী পর্বে আমরা জানব বহু বছর পর তুতুল ফিরে এসেছে কলকাতায়।